ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সব কিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণের আয়োজন অর্থনীতির সংলাপ। অর্থনীতি নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে ZSRM। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আপনাদের সাথে আমি থাকি প্রণব সাহা। অর্থনীতির সংলাপে আজকের বিষয় নির্মাণ খাত কোন পথে। আর এ নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন FBCCIর সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, আছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মোবাশ্বের হোসেন। আমরা আজকে কথা বলবো নির্মাণ খাত কোন পথে দেশের, করোনাটা অনেকটাই নিয়ন্ত্রণে। এই আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মীর নাসির হোসেন, গোলাম মোস্তফা এবং মোবাশ্বের হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত। যদি শুনতে পারেন, গোলাম মোস্তফা আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার মোবাশ্বের হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। মীর নাসির, আপনি আমাদের সঙ্গে আছেন এবং শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা আলোচনা শুরু করব এবং জানিয়ে দিতে চাই আমাদের এই আলোচনাটি আপনারা সরাসরি শুনতে চাইলে ব্রাউজ করুন আমাদের টেলিভিশন দেখানো ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের সরাসরি শুনতে পাবেন। আমি আলোচনাটা শুরু করতে চাই। আমি একটু শুরুতেই মীর নাসির হোসেন আপনার কাছে যেতে চাই। আমি জানি যে আপনি শুধু, আমি যদিও পরিচয় করালাম যে FBCIর সাবেক প্রেসিডেন্ট, কিন্তু আমি জানি মীর আখতার হোসেন লিমিটেড বাংলাদেশের সব থেকে বড় একটি নির্মাণ প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এবং আপনি নির্মাণ করেছেন। আমি যদি বলি একে একে, ফ্লাইওভার করেছেন, সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত আছেন, বিমানবন্দরের কাজ করেছেন কক্সবাজারের টার্মিনালে, নতুন টার্মিনালে, এবং আপনি পাওয়ার প্ল্যান্টেরও কাজ করেছেন। ফলে নির্মাণের প্রায় সকল বড় অবকাঠামোগত যে সমস্ত নির্মাণ কাজ তার সবগুলোর সঙ্গে আপনি আছেন। আমি জানি হাতিঝিলের কাজও আপনারা করেছেন। সেই অভিজ্ঞতা থেকে যদি বলেন, করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, আমাদের একরকম স্থবিরতা এসে গিয়েছিল নির্মাণ খাতে, সেখান থেকে কতটা শুরু হলো এবং এগুলোর পথ কি, আমাদের নির্মাণ খাতটা কোন পথে আসলে আছে? মীর নাসির, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। নির্মাণ খাত এখন দেশের একটা অন্যতম প্রধান খাত। কারণ চলে যায় এখানে জিডিপিতে তার কন্ট্রিবিউশন 10%। তারপরে মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোক ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি এখানে ইনভলভ। এবং এই আমরা একটি শিল্প করি, যেহেতু এটা সার্ভিস ইন্ডাস্ট্রি হিসেবে রেকগনাইজড। এই শিল্পে যে ব্যাপকতা হয়েছে এবং ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে লাস্ট 20-30 ইয়ার্সে, এটা রিমার্কেবল। এখন দেশীয় কোম্পানিগুলি যে কোনো বড় ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে, তাদের লোকবল রয়েছে এবং যন্ত্রপাতির যথেষ্ট তারা বিল্ড আপ করেছে। আপনি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি যে কতখানি থার্ড টার্মিনালের কাজ এখন চলছে। এখানে 10টা গ্রুপে এডিসি যারা করছে তারা কাজটা ডিস্ট্রিবিউট করেছে লোকাল। আমাদের একমাত্র একটা চাইনিজ কোম্পানি আছে যারা দীর্ঘদিন ধরে এই দেশে আছে, বাকি সব কিন্তু লোকাল কনস্ট্রাকশন কোম্পানি করছে। আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলছেন? হ্যাঁ, শাহজালাল। কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কোনো নাম থাকবে, স্যামসাং সুমিটোমো নাম আসবে। তারপরে আপনার 3টা ব্রিজ যেটা হয়ে গেল, ঢাকা চিটাগং, মেঘনা, কাশপুর, গোমতী, এটা আমাদের কোম্পানি করেছে, কিন্তু নাম কিন্তু আমাদের নেই এখানে, ওবাইসি আদার্স কনসোর্টিয়াম। তো ঘটনা হচ্ছে আমরা সব কাজই এখন মোটামুটি এক্সেপ্ট টানেল একটা আপনার বোরিং মেশিন লাগে, তা বাদে। আর পদ্মার মতো খুব বড় ম্যাগনিটিউডের হয়তো অনেক সময়, কিন্তু তার থেকে অনেকগুলি আপনি যদি আজকে দেখেন লেবুখালী ধরেন, অন্যান্য ধরেন ব্রিজ, কিন্তু আগামীকাল লেবুখালী ব্রিজ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জি, জানি। ঘটনা হচ্ছিল যে এই হলো এই শিল্পের অবস্থা যথেষ্ট উৎকর্ষলাভ। আমি একটু শুনতেই চাই, আপনি যে কথাটি বললেন যে আমাদের নাম থাকবে না, সেটি কেন? আমাদের দেশীয় প্রতিষ্ঠান অনেক কাজ করছে, তার কেন আমরা নাম জানবো না? দুঃখের কথাটা বলতে আসতে চাচ্ছি। সেটা হচ্ছিল যে mid-80s ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রকল্পের আন্ডারে এদেশের ক্যাপাসিটি বিল্ডিং এবং স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট করার জন্য একটা কমিটি হয়। সেখানে আমাদের কিছু কন্ট্রিবিউশন ছিল। তখন ক্যাপাসিটি বিল্ডিং এবং ট্রান্সফার টেকনোলজি করে জোর দেওয়া হয়। সেখানে কতগুলি ফান্ডামেন্টাল জিনিস করা হয়। একটা ফিডিকের আলোকে কন্ট্রাক্ট তৈরি করা, তারপরে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য ডোমেস্টিক প্রেফারেন্সের ব্যবস্থা করা হয়। সেই সুযোগে কিন্তু অনেক কোম্পানি এখানে ক্যাপাসিটি বিল্ডিং করেছে, কিন্তু বর্তমানে এই সুযোগগুলি থাকছে না। এইটা কাগজে কলমে থাকলে আপনার ডোমেস্টিক প্রাইস প্রেফারেন্স নাই।
এবং কিছু কিছু দেশের আমরা প্রতিবেশী বা নিকটতম বা একটু অল্প দূরত্বের প্রতিবেশী দেশগুলি, তারা কিন্তু হেভিলি সাবসিডাইজ এন্ড সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট ফাইন্যান্সিয়ালি এবং অন্য দিকে। তাদের সাথে আমরা কম্পিট করতে পারছি না। সেই জন্য বিভিন্ন কাজে কতগুলি কন্ডিশন দেওয়া হয় যে আমার একদম ফরেন পার্টনার বা ফরেন কন্ট্রাক্টরের আন্ডারে আমরা যেটা বলি জয়েন্ট ভেঞ্চার যেটা বলি, সেটা কি শুধু আর্থিক কারণে নাকি সক্ষমতাটা আমাদের ততটুকু অর্জিত হয়নি? আর্থিকটা মোটেই না, কারণ আমাদের এখন এতগুলি ব্যাংক রয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টর খুবই স্ট্রং, যারা মানে যাদের ক্রেডিবিলিটি আছে তাদের কিন্তু অ্যাক্সেস টু লোনের কোনো অসুবিধা নেই। আমাদের কিছু কিছু জায়গায় টার্ন ওভারের ইস্যু আসে এবং স্পেসিফিক কতগুলি এক্সপেরিয়েন্স দেওয়া হয় যেটা মিট আপ করতে আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা মানে স্বল্প অংশীদারিত্বে জয়েন্ট ভেঞ্চার করি, আবার কোনো কোনো সময় সাব কন্ট্রাক্ট করতে হয়। এখন মোটামুটি দেখা যাচ্ছে বিদেশি এই যারা আসছেন তারা কিন্তু তাদের দেশের সাপোর্ট নিয়ে এমন ডেট করছেন যে বাংলাদেশের কোনো কোম্পানিগুলি আর কাজ পাচ্ছে না, এবং আপনি দেখবেন যে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে অনেক কোম্পানি ঝরে যাবে। আর আরেকটা হচ্ছে জিওবিড ফান্ডে যেটা কনস্ট্রাকশন হয়, যেটা এডিবির প্রায় 70% উপরে হচ্ছিল জিওবি, বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে খরচ, বার্ষিক উন্নয়ন 2,25,000 কোটি টাকার মধ্যে 70% উপর ছিল মানে জিওবির ফান্ডে। এইখানে যে জিনিসটা আছে, এই কাজগুলি হয় একটা ওয়ান সাইডেড কন্ট্রাক্টের ভিত্তিতে, সেখানে গভর্নমেন্ট ইন্টারেস্ট ইজ ফুললি প্রোটেক্টেড, যারা কাজ করছেন তাদের ইন্টারেস্ট ইজ নট প্রোটেক্টেড ইন এ সেন্স। কারণ হচ্ছিল এখানে প্রাইস অ্যাডজাস্টমেন্টের কোনো প্রভিশন নেই। আচ্ছা, 2 নম্বর হচ্ছিল যে আজকে দেখেন 2020 করোনা পিরিয়ডের শুরু থেকে আজ পর্যন্ত আমি কয়েকটা বেসিক মেটেরিয়ালের দাম বলছি কতখানি বেড়েছে। স্টিল, এমএস স্টিল 30% বেড়েছে, তারপরে সিমেন্ট বেড়েছে 70%, স্টোন চিপস যা আমরা মোস্টলি ইম্পোর্টেড 70%, বিটুইন 50%। তো যারা এই কন্ট্রাক্টগুলো নিয়ে এসে তারা কি করে সার্ভাইভ করবে? প্রজেক্টের বাদ কিভাবে সফল হবে? নীতিগত কি সহায়তা চান? সরকার কি কোনোভাবে সাহায্য করতে পারে আপনাদেরকে এই খাতে? এটা তো অ্যাকচুয়ালি প্রাইস অ্যাডজাস্টমেন্ট দেওয়া উচিত, এবং পিপিআর এ যেটা পাবলিক প্রকিউরমেন্ট রুল আছে সেখানে বলা আছে যে 18 মাসের উপরে যদি কোনো প্রজেক্ট হয় প্রকিউরিং এন্টিটি প্রাইস অ্যাডজাস্টমেন্ট ক্লজ ইনসার্ট করতে পারে, তার ডেফিনিট ফর্মুলা আছে। কিন্তু আনফরচুনেটলি কোনো প্রকিউরমেন্ট জিওবি ফান্ডে এটা করেন না। আপনি একটু অপেক্ষা করুন, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি একটু আরেকজন অতিথির সাথে আলোচনা করতে চাই। মোস্তফা, আপনি আছেন, গোলাম মোস্তফা, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান। আমি জানি যে আপনি একটি বড় নির্মাণ খাতের একটি বড় ব্যাপার সিমেন্ট, সেটারও কারখানা আপনার আছে এবং সিমেন্ট আপনি উৎপাদন করেন, দেশবন্ধু সিমেন্টের কথা আমরা জানি। আপনি যদি বলেন এই যে যেটি বলেন যে সিমেন্টের দাম অনেকটা বেড়েছে, তাতে কি এখন দেশবন্ধু গ্রুপ দেশবন্ধু সিমেন্টের লাভের দিকে যাবে? আর নির্মাণ খাতের ক্ষেত্রে সেটার অবদানই বাকি, আপনি কিভাবে দেখেন নির্মাণ খাতটাকে? অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলে দেওয়ার জন্য। প্রথমত আমি নাসির ভাইকে ধন্যবাদ দিই। নাসির ভাই মোটামুটি সবকিছু বলেছে। নাসির ভাইদের প্রোডাকশন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি থাকলেও ওনার যেহেতু মীর আক্তারের মেইন ব্যবসাটা সরকারি সেক্টরে, বড় বড় কনস্ট্রাকশন বাংলাদেশের আপনি যে কথা বলেছেন যে অন্যতম দুটোর মধ্যে একটা, আমরা তাদেরকে নিয়ে গর্ব ফিল করি যে বাংলাদেশে এত বড় অর্গানাইজেশন হয়েছে। বিভিন্ন আমাদের উত্তরবঙ্গে অনেক রাস্তা তারা করেছে, অনেক কনস্ট্রাকশন করেছে। আমাদের ক্ষেত্রে আমাদের যে সিমেন্ট মিল সেটা উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গের সব থেকে বড় মিলটা আমাদের ওখানে। আমরা যে কথা বললেন যে লাভ করি কিনা, গত বছর আমাদের অর্থনৈতিক পজিশন খারাপ ছিল, কারণ এক কোভিড, দুই হচ্ছে গিয়ে ফ্যাক্টরি কিছুদিন বন্ধ রাখতে হয়েছে, তৃতীয়ত এই বন্ধের জন্য লকডাউনের জন্য কিছুটা ক্ষতি হয়েছে। বাট মার্শাল্লাহ এবার ওই দিক থেকে ভালো, এবং আমরা অন্য যে কোনো ফ্যাক্টরি থেকে বাংলাদেশে সিমেন্ট প্রোডাকশন এই বছরে প্রায় এ পর্যন্ত 29 মিলিয়ন টন প্রোডাকশন হয়েছে, এবং উই আর এক্সপেক্টিং দিস ইয়ার মেবি ইট উইল রিচ অ্যাটলিস্ট 35 মিলিয়ন টন। তো এই 35 মিলিয়ন টন মার্কেটে যাওয়া মানে দ্যার ইজ এ গ্রোথ, ট্রিমেন্ডাস গ্রোথ বাংলাদেশে। এবং বাংলাদেশের সিমেন্ট সেক্টরটা একটা ভালো সেক্টর। এই সেক্টরে অন্য যে কোনো সেক্টর থেকে একটা জিনিস হচ্ছে যে যেহেতু এটা মাল্টিন্যাশনালের হাত ধরে এখানে এসছে, তার জন্য প্রাইস স্ট্রাকচারটা অন্য যে কোনো কমোডিটি সেক্টরের থেকে একটু আলাদা। তারপরেও আমাদের এখানে সব থেকে অসুবিধাটা হচ্ছে যে র মেটেরিয়ালসের অভাব। ক্লিংকার, মূলত ক্লিংকার, সিমেন্ট ক্লিংকার সব থেকে বেশি মহার্ঘ এখন,
অ্যান্ড ভাই যে কথা বলেছে যে 77 or 70%, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, আমি একটা এক্সাম্পল দিই। আমরা $40, $36-37 ক্লিংকার নিয়ে এসেছি, এখন অলমোস্ট $70 কিনতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি সরকারের কাছে যে কথা ভাইকে বললেন, আমাকে বললেন না, আমরা মনে করি আমাদের সিমেন্ট, ক্লিংকার এবং অন্যান্য প্রোডাক্টের উপর ডিউটিটা কমায় দেয়। এখন আমরা পার টনে প্রায় 1500 টন টোটাল পাই। মুবাশশির ভাই এখানে আছেন, উনি সবসময় মিডিয়ায়। আমাদের সাধারণ মানুষের প্রশ্নটা আবার একটু অন্যরকম, যে এত বেশি কনস্ট্রাকশন হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এত জায়গা, আপনাদের তো অনেক গ্রাহক বেড়ে গেছে, আপনাদের বিক্রি তো অনেক বেড়ে গেছে, উৎপাদনও বেড়েছে, তাহলে আপনাদের লোকসান কেন? এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন। দুটো জিনিস, একটা হলো জাহাজ ভাড়া পৃথিবীতে সব থেকে যে জায়গায় যান, ইভেন এখন মানুষ কি করছে, জাহাজ যারা সাপ্লাই দেয় ওর ক্লিংকার যারা সাপ্লাই দেয়, প্রথমে আগে জাহাজ ঠিক করে তারপরে ক্লিংকার বিক্রি করে, বিকজ জাহাজ পাওয়া যাচ্ছে না আচ্ছা বিভিন্ন রিজনে। দ্বিতীয়ত হচ্ছে র মেটেরিয়ালের দামও একটু বেড়ে গেছে, বাট তার থেকে বেশি বেড়ে গেছে জাহাজের ভাড়া। আর আমাদের দেশে জাহাজের ভাড়া বেড়ে যাওয়ার জন্য এই ডিউটি যেটা ছিল সেটা বেড়ে গেছে। এখন ডিউটি বাড়া, সিএফআর মূল্য বাড়া, দুটোর জন্য এই ইম্প্যাক্টটা কোনো সন্দেহ নাই। আপনি এই কোভিডের কারণে সারা পৃথিবীতে, করোনার কারণে জাহাজ ভাড়া বেড়েছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই কারো। কিন্তু 2018 সালে যে ব্যক্তি নিচতলা ঢালাই দিয়েছে, যে জামে 1 ব্যাগ সিমেন্ট, সেই ব্যক্তি যখন 1 বছর পরে 3 তলা ঢালাই দিল, তখন তার প্রতি ব্যাগে 50 টাকা বেড়ে গেল বা 100 টাকা বেড়ে গেল। বা গত 5 বছরে তো আমার মনে হয় যে গত 10 বছরে ডাবল হয়েছে 1 ব্যাগ সিমেন্টের দাম। সেটা কেন? সঠিক মনে হয় না। আমরা এখনো পর্যন্ত হোলসেলে বিক্রি করছি 380 থেকে 390 টাকা। 5 বছর আগে কত ছিল? গত বছরে ছিল 5 বছর আগে না, গত বছর ছিল 360 থেকে 365 টাকা। আচ্ছা। আর আপনি যদি 3 বছর আগের কথা বলেন, অনেক সময় 400 টাকাও ছিল, আবার এটা 320 টাকাও ছিল। ইট ডিপেন্ডস অন দ্য র মেটেরিয়ালস, হাউ উই গেট দ্যাট, অ্যান্ড ডিউটি স্ট্রাকচারের উপর। তবে কোনো সন্দেহ নাই, দিস ইজ ভাইব্রেন্ট সেক্টর। আমরা যদি কয়টা টাকা ইনকাম করি, সেটা ইনভেস্ট করি আবার ইন্ডাস্ট্রিতে। যেমন আমরা এখন 2500 টনের আবার একটা মিল বসাচ্ছি নর্থ বেঙ্গলের জন্য, বিকজ আমরা নর্থ বেঙ্গলের লোক, আমরা নর্থ বেঙ্গলের মার্কেট নিয়েই চিন্তা করি। তো সেই ক্ষেত্রে আমাদের মেইন কাজটা হচ্ছে, পুঁজির যদি বিকাশ না হয়, তো আপনি যদি প্রফিটে করতে না দেন, আপনি যদি লস করে দেন, তাহলে তো পুঁজিতে কেউ ইনভেস্ট করবে না। তো আমাদেরকে প্রফিট করতে হবে ইনভেস্ট করার জন্য। তো আপনি যে কথা বলছেন তার সঙ্গে আমি একমত। এর জন্য আমাদের সমিতি আছে, প্লাস এনবিআর এর সঙ্গে বসে, মিনিস্ট্রি অফ কমার্স বা ইন্ডাস্ট্রির সঙ্গে বসে, যদি প্রাইস অ্যাডজাস্ট করতে হয়, তাহলে আমদানি শুল্ক কমাতে হবে। প্লাস আর একটা জিনিস দেখেন, আমি ধন্যবাদ জানাই, কিছুদিন আগে আমাদের বাস ভাড়া অনেক বেড়ে গেছিল চিটাগং থেকে বিভিন্ন জায়গায়, এটা নাসির ভাইও মনে হয় একমত হবেন, কিছুটা কমিয়েছে বাস ভাড়া, যার জন্য কিন্তু এত কিছু রেট বাড়ার পরেও 70% কিন্তু সিমেন্টে গত 1 বছরে বা 2 বছরে বাড়ে নেই। এর জন্য প্রতিযোগিতা, আমি একটা বলি, 35 মিলিয়ন টন মার্কেটে যদি ডেলিভারি হয়, 60 মিলিয়ন টন প্রোডাকশন ক্যাপাসিটি বাংলাদেশে, ইনস্টল ক্যাপাসিটি। আচ্ছা, সিমেন্ট এই জন্যই কিন্তু প্রতিযোগিতামূলক মূল্যে আমরা পাচ্ছি। সেম থিং রডের কথা যদি মনে করেন, যেখানে গত বছর 58,000 বা তারও কম ছিল, 55,000 টাকা ছিল, এবার সেটা 70,000। সেটা বোধ একই কারণ, যে বিলেটের অভাব, বিলেটের দাম বেড়ে গেছে, আমদানি শুল্ক অনেক বেরিয়েছে বা ভাড়া। সেটাও আমি আর একটু শুনবো, তার আগে একটু মুবাশশির হাসান আছেন, উনি হয়তো ব্যবসা করেন না, কিন্তু একজন স্থপতি হিসাবে এবং একজন সিনিয়র সিটিজেন এবং স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট উনি নির্বাচিত। মুবাশশির হাসান যদি বলেন, এই যে নির্মাণ খাত যে অনেকটা উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমরা নিজেদের প্রকৌশলীদের দিয়ে আমাদের সেতু করছি, অনেক বাংলাদেশের 30 তলা ভবনও তৈরি করেছে আমাদের স্থপতিরা, আমাদের আর্কিটেক্টরা এবং আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের কনস্ট্রাকশন ঠিকাদাররা। এই সারা দেশে একটা বড় ধরনের অবকাঠামোর উন্নয়ন হয়েছে। কালকে লেবুখালী যদি ব্রিজ হয়, কুয়াকাটা যেতে হয়তো আর ফেরি পার হতে হবে না, আমরা সরাসরি হয়তো কুয়াকাটা চলে যেতে পারবো। সেই রকম উন্নয়নের জায়গা থেকে আপনি কিভাবে দেখেন নির্মাণ খাতে যে এই যে ব্যয় বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য কিছুটা? আমি যদি একজন মানে গ্রাহক হই, একটি ছোট ফ্ল্যাট কিনবো, আমি যদি একটি গ্রাহক হই বা একটি ছোট একতলা বাড়ি করব, তাহলে কিন্তু খরচ অনেক বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সহায়তা দিবে কোত্থেকে, বা আমরা কিভাবে সেটাকে অ্যাবজর্ব করবো নিজেদের এই সমাজে? আপনি যদি বলেন মুবাশশির হোসেন। আপনি আনমিউট করতে হবে। আনমিউট করতে হবে, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ। সবার আগে আমাদের একটা কথা পরিষ্কারভাবে বলতে হবে, যে স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। স্বাধীনতার আগে আমরা আজকে যে এই মুহূর্তে যে আলাপগুলি করলাম,
স্বাধীনতার আগে আলাপ করার চিন্তাও করতে পারতাম না। সিমেন্ট একটি মাত্র ফ্যাক্টরিতে সিমেন্ট হতো এবং সেই সিমেন্ট ট্রাকে করে আনার পথে বালু ভরিয়ে 10 বস্তা ট্রাকের হেল্পাররা রাস্তায় নামিয়ে দিত। এই যে অবস্থা থেকে আমরা একটা কোন জায়গায় আজকে এসেছি সেটি কিন্তু আমাদের সবার চিন্তা করার ব্যাপার আছে। দুটি কারণ, একটি হচ্ছে বাংলাদেশ একটি চিন্তা চেতনার মধ্যে দিয়ে যে মানুষকে আদর্শ একটি জায়গায় পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে, অর্থাৎ স্বাধীনতার পরে আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হয়েছিল সেই কাজের পাশাপাশি আমাদের নিজস্ব অ্যাসেট গুলিকে বের করার চেষ্টা করা হয়েছে। এবং স্বাধীনতার আগে বাংলাদেশের সব বড় কাজগুলি করত পশ্চিম পাকিস্তানের কন্ট্রাক্টররা। স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের নিজস্ব মানুষ যারা ছোট ছোট কাজ করতেন তারা আস্তে আস্তে, যে মীর ভাইয়ের কথাই যদি ধরেন, আমি তো শুরু থেকেই ওনাদেরকে চিনি, এনারা কিন্তু একটা অন্য জায়গা থেকে কোন জায়গায় আজকে পৌঁছেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে বাড়তে থাকলে পারে প্রোডাকশন কস্ট কমার কথা, কিন্তু সামগ্রিকভাবে গত 2 বছরে সারা পৃথিবীতে সমস্ত অ্যানালাইসিস কিন্তু নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় কোনো কাজ হয় নাই, প্রোডাকশন হয়েছে বা প্রোডাকশন বন্ধ করে দিতে হয়েছে, আবার কিছু কিছু জায়গায় কাজ চলেছে। এই ক্ষেত্রে বাংলাদেশি একটি ব্যতিক্রমধর্মী দিক, সেটি আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। সরকার পক্ষ থেকে, সরকারের দিক থেকে প্রচুর উন্নয়ন কাজ হচ্ছে বলে এই যে সিমেন্ট ফ্যাক্টরি বলেন, রড ফ্যাক্টরি বলেন, এগুলি কিন্তু একটিও বন্ধ হয় নাই। এমনি সাধারণ মানুষের কার্যক্রম অনেক কমে গেছে, ডেভেলপারদের প্রজেক্ট অনেক কমে গেছে, বন্ধ হয়েছে কাজ সামগ্রিক, হ্যাঁ মানে ডেভেলপারদের হয়তো কাজ বন্ধ হয়েছিল কিছুদিন, হ্যাঁ, কিন্তু সামগ্রিকভাবে যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, সরকারের কাজ এত বৃদ্ধি পেয়েছে যাতে এই প্রোডাক্টগুলি নিয়মিত প্রোডাকশন হচ্ছে। এখন সামগ্রিকভাবে দেশের এবং বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি, ভাইরা যে কথাটি বলছে আমি ওনাদের সাথে 100% একমত। রাতারাতি তো জিনিসের দাম ফ্যাক্টরি কমাতে পারবে না, কিন্তু সামগ্রিকভাবে যদি এই জিনিসটিকে আমি একটু অন্যভাবে চিন্তা করি, যে আমি যদি এই সেলটাকে যদি বাড়ানোর সুযোগ করে দেই সরকার, কিন্তু সেক্ষেত্রে তার ট্যাক্স আগের চেয়ে বেশি পাবে। অর্থাৎ ট্যাক্স কমিয়ে দিয়েও কিন্তু ট্যাক্স বেশি আয় করা সম্ভব। 100 টাকায় 1 টাকা লাভ করা, আমি যদি 1 লক্ষ টাকায় তখন এই 1 টাকা জায়গায় 8 আনা লাভ করলে কিন্তু আগের চেয়ে বেশি আমি আয় করবো। অর্থাৎ প্রোডাকশন বাড়ানো, সেল বাড়ানো যদি আমি এনকারেজ করতে পারি, সরকারকে এই সমন্বয়হীনতা থেকে বের হয়ে আসে সমন্বয়ের রাস্তায় নিয়ে আসতে হবে। দুটি কারণে, একটি হচ্ছে এই প্রোডাকশনগুলি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। সব কাজই সরকারের কাজ হবে তাহলে তো হবে না, সাধারণ মানুষের কাজ হতে হবে। এই যে আপনি ফ্ল্যাটের কথা বললেন, ফ্ল্যাটের প্রচুর ফ্ল্যাট কোম্পানি বন্ধ হয়ে গেছে। এবং আমি ফ্ল্যাট বিক্রি করি, আমি গত 2 বছর ধরে ব্যাংক থেকে টাকা নিয়ে আমার স্টাফদেরকে স্যালারি দিচ্ছি না। আমাদের বিরতির সময় হয়ে গেছে, সেজন্য বিরতি যাবো। তার আগে প্রশ্ন থেকে গেল, এই যে আপনি বলছেন যে ফ্ল্যাট বিক্রি করতে পারছেন না, কিন্তু আপনারা তো ফ্ল্যাটের দামও কমাচ্ছেন না। এই প্রশ্নের উত্তর দিবেন বিরতির পর। আমরা একটু বিরতি থেকে ফিরে আসি অবশ্যই। এবং মীর নাসির, আপনার কাছে প্রশ্ন থাকলো যে আমরা অবশ্যই বেড়েছে, কিন্তু আমরা অ্যাজ এ হোল দেখি, সামগ্রিকভাবে দেখি আমাদের কনস্ট্রাকশন কাজ বেশি। এবং বিশ্বব্যাংক বলছে যে সড়ক নির্মাণের ব্যয় এই উপমহাদেশ তো বটেই, অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের অনেক বেশি। এটা কি শুধু আপনাদের মুনাফা, না দুর্নীতি, না অন্য কোনো কাজ? এই প্রশ্নের জবাব দেবেন বিরতির পর। দর্শক, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার অর্থনীতির সংলাপে নির্মাণ খাত নিয়ে কথা হবে। স্বাগত আরেকবার। বিরতির পর আমরা ফিরে এলাম অর্থনীতির সংলাপে। আমরা আলোচনা করছি বাংলাদেশের নির্মাণ খাত কোন পথে। আমাদের সঙ্গে আছেন মীর নাসির হোসেন, আছেন গোলাম মোস্তফা এবং মোবাশ্বের হোসেন। মীর নাসির হোসেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে নির্মাণ খরচ বেশি, মুনাফা বেশি করেন, না কোথাও ঘুষ দুর্নীতির কারণে ঘুষ বেশি দিতে হয়, নাকি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম কম? আমি একটু ছোট্ট দর্শকদের বলি, তারপর আপনি প্রশ্নটা জবাব দেন। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য বলছে 4 লেন সড়ক নির্মাণের মধ্যে রংপুর হাটকুমরুল মহাসড়কে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে $66 লাখ, ঢাকা সিলেট মহাসড়কে 70 লাখ, এবং সর্বশেষ যে নতুন মহাসড়ক, যেটা দিয়ে আমরা খুব সহজে হয়তো পদ্মার কাছে চলে যাব, পদ্মা ব্রিজে, সেটি ঢাকা মহাসড়ক $1,19,00,000 প্রতি কিলোমিটার। আমি জানি না এর মধ্যে কোনোটাই আপনি করেছেন কিনা, মুনাফা বেশি হয়েছে কিনা। ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো ব্যাপার হচ্ছে যে আমার উত্তর দেওয়ার মধ্যে মোবাশ্বের সাহেবের অনেক ইনপুট থাকবে, কারণ ওনারা ডিজাইন করেন,
আমার থেকে অনেক অভিজ্ঞ। খরচ কি ডিজাইনে বেড়ে যায়? না, আমি হাসছি। আচ্ছা, বল। ঘটনা হচ্ছে না, আমি কিভাবে যে আমার অভিজ্ঞতা। আচ্ছা, there are 3 ways of learning: পড়ে, দেখে এবং শুনে। আচ্ছা, তো আমার এর মধ্যে যেটুকু আছে সেটুকু অভিজ্ঞতা। বাংলাদেশের রোড কনস্ট্রাকশন ডেফিনেটলি খুব হায়ার সাইড কনস্ট্রাকশন। এইটা ইঞ্জিনিয়ারিং ভাবে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আমাদের হচ্ছিল ডেল্টা রিজন, অ্যালুভিয়াল সয়েল। এইখানে সয়েল ইমপ্রুভমেন্ট ইজ এ মেজর ইস্যু, এবং সেটা করেও অনেক সময় করা সম্ভব না। এমন অনেক জায়গা আছে সারচার্জ দিয়ে, স্যান্ড পাইল করে, অন্যান্য অনেক মেথড, পিভিটি করে এখন ট্র্যাপড ওয়াটার বের করে নিয়ে করা হয়েছে। এইটা একটা বিরাট খরচ। তারপরে হচ্ছিল মেটেরিয়ালস। স্টোন আমরা ভার্চুয়ালি বাংলাদেশে নেই। আগে গোলাগঞ্জে কিছু ছিল, এখন সেটাও নেই, এবং এখন যেটা আসে সেটা কোয়ালিটি এন্টায়ারলি এখন ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টেন্ট। ইন্ডিয়া, এর মধ্যে এখানে ছিল ভিয়েতনাম, এখন হলো দুবাই, এর আগে কিছুদিন ওমান ছিল। এই যে ইম্পোর্টেশন কস্ট, জাহাজের ভাড়ার কথা হচ্ছে, সমস্ত কিছু দেবে, হিউজ কস্ট। তারপরে আপনি যদি দেখেন এই সাবকন্টিনেন্টের যে কোনো দেশ দেখেন, ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, আপনি আফগানিস্তান দেখেন, সেন্ট্রাল এশিয়া দেখেন, মিডল ইস্ট দেখেন, আপনি রাস্তার পাশে পাহাড় ব্যালান্স করবেন, এনে এখানে আপনার রাস্তায় কাজ করবেন, এবং তার সাবগ্রেড প্রিপারেশন লাগে না, তো কম্প্যাকশন ফ্যাক্টর লাগে না, তার যা ইয়ে আসে, রেজাল্ট আসে অনেক বেশি। তো সেখানে কষ্ট হবে আমাদের সবই টেম্পোরারি। বিটুমিন একটি ইস্টার্ন রিফাইনারি যে প্রোডাকশন চাহিদার তুলনায় অনেক কম। রিবার একটা র মেটেরিয়ালটা আমাদের বাইরে থেকে আনতে হবে, এভরিথিং। এখন এই খরচের জন্য কিন্তু পার কিলোমিটার খরচ বেড়ে যাচ্ছে, এবং বাড়ছে আরো। এই যে র মেটেরিয়াল এইগুলির দাম বাড়লে আরো বাড়বে। আপনি যেটা বলছেন 66 লাখ 70 লাখ, এটা তো বেড়ে যাবে। এটা একটা সমালোচনা হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভেতরে যদি যাওয়া যায়, কারণটা কিন্তু উদ্ঘাটন করা যাবে। আসলে যে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ারে আমরা ব্যবসা করছি, সেখানে আপনার প্রফিট যে খুব জেনারেট করা যাচ্ছে তা না। আমরা স্কেল অফ বিজনেস, অদৃশ্যমান খরচের কথাটা বলবেন না? অদৃশ্যমান খরচ যেটা হয়, সেটা পার্ট অফ দ্য বিজনেস। আপনি তো ব্যবসা নেই, আপনি সাংবাদিক মানুষ, একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, আপনি আপনার জীবনধারা যে চালাচ্ছেন, আপনি কোনো জায়গায় কি অদৃশ্য খরচ করছেন? ইটস এ পার্ট অফ লাইফ। আমাদের মানে জীবনের সাথে অঙ্গাঙ্গী হয়ে গেছে। এখন এইটা এন্টায়ারলি ডিপেন্ড করবে একটা সহনে করে জানা যদি পলিটিক্যাল উইল অফ দি। ধন্যবাদ মিন্নাস। আমি একটু মোবাশ্বের হোসেনকে শুনে আসি। অদৃশ্য খরচের কথা বলুন। আর যেটি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি দাম কমাচ্ছেন না, বিক্রি হচ্ছে না ফ্ল্যাট, তবু দাম কমাবেন না, তাহলে তো দাম কমানো মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। এখন আসেন, স্থায়ীভাবে বন্ধ করা মানে হলো, আমি যেরকম আমার অফিসের কথাটাই আমি আপনাকে বলি, আমি গত 2 বছর ধরে 10% 11% ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়ে এদের স্যালারি দিচ্ছি। হাউ লং আই ক্যান সার্ভাইভ? আমি এখন অলমোস্ট পেনিলেস অবস্থায় আছি। বিশ্বের সমস্ত জায়গায়, আমি আবারও বলি, বিশ্বের প্রতিটি দেশে আপনার এই কোভিডের কারণে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে, লোন না, আমাদের এখানে লোন দেওয়া হয়েছে অল্প কিছু। আপনি যদি বড় একটা ফার্মা হয় না, আপনাকে 2 কোটি টাকা দেবে 4%-এ, আর বিশ্বের সব জায়গায় নর্মাল ওয়েতে আপনি 4 থেকে 3%-এ লোন পান। এই লোন পাচ্ছেন না, এবং এই কোভিডের কারণে যে দুরবস্থাগুলি হয়েছে, সেগুলি থেকে বের হয়ে আসার জন্য সরকারের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, গার্মেন্টস রপ্তানিকারকরা পেলো, অন্যরা পেলো, আপনার কনস্ট্রাকশন খাতাতে কিছু পেলেন না? না, পাইছি। ওই যে 2 কোটি টাকা পাইছি 4%-এ, প্রত্যেক 3 মাস পরে পরে আমাকে ইন্টারেস্ট দিতে হয়, এবং আমি অলরেডি 6 কোটি টাকা আমার ছেলে পেলেদেরকে আমি আপনি স্যালারি দিয়েছি। কেন দিয়েছে এই প্রশ্ন যদি আপনি করেন, অন্যের মতন আমি বন্ধ করে দিতে পারতাম। এবং আমি নিশ্চিত আমার অফিসের অন্তত 10 থেকে 12 জন সুইসাইড করা ছাড়া তাদের তৃতীয় কোনো রাস্তা ছিল না। আমি এখন এই অবস্থাতে, আমার মতন এরকম অবস্থা বহু লোকের হয়েছে, অনেকে তাদের ফার্ম বন্ধ করে দিয়েছে। এই যে ঘটনাগুলি, এগুলি কিন্তু সামগ্রিক অবস্থা, যেরকম আর্থকোয়েক হলে পারে আপনাকে রাস্তা পরিষ্কার করতে হবে, ভাঙা বাড়ি সরাতে হবে, আপনার মানুষকে উদ্ধার করতে হবে, ঠিক
এই যে 2 বছর করোনাকালীন যে মানুষের দুরবস্থা হলো, এই মানুষগুলি আপনি কি চিন্তা করতে পারেন গত 2 বছরে যাদের কাছে আমরা ফ্ল্যাট বিক্রি করেছি 50% বা 40% পেমেন্ট করার পরে তারা বলছে ভাই আমার টাকা ফেরত দিয়ে দেন, আমি ফ্ল্যাট কিনতে পারবো না কারণ আমার চাকরি নাই, বাকি টাকা পরিশোধের অবস্থা নাই। সেটা তো নাই, সে এখন ওই টাকা পেনাল্টি দিয়েও ফেরত নিতে রাজি আছে, অর্থাৎ তাকে সার্ভাইভ করতে হবে। এই সামগ্রিক অবস্থাগুলি পৃথিবীতে খুব রেয়ারলি ঘটনাগুলি ঘটে, কিন্তু এগুলির জন্য সরকার এবং সরকারের মেশিনারিজকে তৈরি থাকতে হবে। আপনি যদি অল্প সুদে ইন্টারেস্ট কমিয়ে যদি আপনি এই কাজগুলি পরিচালনা করার সুযোগ দিতেন, এবং এই যে মনে করেন রড সিমেন্ট এগুলির যে ট্যাক্স, নামমাত্র ট্যাক্স যদি দিতেন, আমি কিন্তু এই আমার প্রজেক্টগুলিকে আমি চালু রাখতে পারতাম। সেজন্য আমরা এই আলোচনা আমরা সরকারের নীতি নির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে শুধু একটি দুটি খাতকে দিলে হবে না, যেটি একটি বড় ধরনের একটা খাত আমাদের নির্মাণ খাত, সেটির দিকে খুব বেশি নজর আছে বলে মনে হয় না। আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই এটি আমাদের নীতি নির্ধারকরা শুনবেন এবং সেক্ষেত্রে কোনো ফলাফলও পেতে পারি। গোলাম মোস্তফা যদি বলেন, এই পর্বে আমাদের আর 2 মিনিট সময় আছে, আপনার মন্তব্য কী? এবং কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে আমরা বারবার বললাম যে অদৃশ্য খরচ কমাতে হবে, একই সঙ্গে শুল্ক, একই সঙ্গে কিন্তু ভ্যাট ট্যাক্সের ব্যাপারও আছে, কিন্তু সেগুলো কিন্তু মৌকুফের ঘোষণা এখন পর্যন্ত আমরা আসি নাই, পাই নাই। গোলাম মোস্তফা বলেন। দাদা, আমি শুধু মুবাশশির ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করতে চাই যে সারা পৃথিবীতে কিন্তু সরকার, ইভেন সিঙ্গাপুরের মতো দেশ, ইউরোপে, আমেরিকায় এই বেসরকারি ক্ষেত্রে দোকানদার যারা আছে, যাদের যে আমরা এখানে সেলসম্যান বলি, তাদেরকেও কিন্তু বেতন দিয়ে দিচ্ছে। ইউরোপ, আমেরিকায় $1400 বা $2400 করে পার মান্থ দিচ্ছে, স্যালারি দিয়ে দিচ্ছে, সরকার স্যালারি দিয়ে দিচ্ছে। আমাদের এখানে যেটা দিয়েছে, লোন দিয়েছে, যেটা তার এগেন্সে শুধু ভাই যে কথা বলছে 4.5% ইন্টারেস্টটা দিয়ে দেবে সরকার, তাছাড়া এটা লোন। এনিওয়ে, তারপরে নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমি আর একটা প্রসঙ্গে আছি, সেটা যদিও প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না। বাংলাদেশে যদি ব্যবসায়ীরা এতই শুধু প্রফিটে করত, আপনি দেখেন কয়েকদিন আগে আমার কাছে খারাপ লাগতেছে, নাসির ভাই আছে, এটা যদি আপনি শুনেন ভালো করে। কয়েকদিন আগে দেখলাম পেপারে জহুরুল ইসলাম সাহেব মারা গেছেন, পত্রিকায় তার বিজ্ঞপ্তি দিয়েছে উনি মারা গেছেন। বাংলাদেশের জন্মের থেকে এ পর্যন্ত যদি কোনো মানে শিল্পপতির নাম ব্যাপক আকারে মানুষের মনে মনে আছে, মুখে মুখে আছে, সেটা হলো জহুরুল ইসলাম সাহেব। উনি মারা গেল, আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো টেলিভিশনের চ্যানেল, কোনো সংবাদ মিডিয়ায় ছোট একটা নিউজ ছাড়া কোনো কিছু ছাপানো হয় নাই। তাই সেই কিন্তু প্রতিকৃত। আজকে নির্মাণ শিল্পের কথা যেটা তো বলছি, ফ্ল্যাটের কথা বলছি, আমার জন্মের সময় উনি কইয়াছেন গিয়া, সেটার কিন্তু কেউ কিছু নাম নিল না। গতকাল বাংলাদেশ একটা পত্রিকায়, ভুলে গেলাম, বণিক বার্তায় সম্ভবত, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার ওপেক গ্রুপ বন্ধ করে দিয়েছে, গতকাল পর্যন্ত কেউ এই কথা বললো না। উনি খুব সম্ভব, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু আমি গতকাল সত্যি কথা কেঁদেছি এই কারণেই, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যদি এই অবস্থা হয়, 75,000-85,000 লোকের কর্মের সংস্থান করে যদি তাকে বন্ধ করে দিতে হয়, তাকে যদি পুলিশ হয়রানি করে, উনি পৃথিবীর যে কোনো দেশে যে ভালো অবস্থায় থাকতে পারতেন। গোলাম মোস্তফা, সেই জন্য আমাদের এই আয়োজন, অর্থনীতির কথা সেজন্য আমি বলছি। আমার মনে হয় নির্মাণ খাতের এই আলোচনা কখনো হয়েছে কিনা শুরুতে আমি জানি না, আমরা শুরু করেছি, নিশ্চয়ই অর্থনীতির এই সমস্ত বিষয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে শিল্পপতি এবং উদ্যোক্তা যারা, এমনকি যারা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, তাদেরকে গুরুত্ব দিতে হবে যদি আমরা উন্নয়নশীল দেশ, উন্নত দেশ হতে চাই। আপনারা থাকুন আমাদের সাথে আলোচনা, আমরা ফিরবো অর্থনীতির সংলাপে। আরেকটি বিরতি। অর্থনীতির সংলাপে ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে আছেন বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, আছেন স্থাপত্য ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুবাশশির হোসেন এবং আছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। আমি গোলাম মোস্তফা আপনাকে দিয়ে শুরু করি। আমাদের হাতে কম সময়, আপনার সংক্ষেপে বলবেন, আপনার কাছে সরাসরি প্রশ্ন, কী নীতি সহায়তা পেলে আপনি সিমেন্ট কারখানা থেকে মুনাফা পাবেন, আমি কম দামে একটি ঘর বানাতে পারবো? আমার মনে হয় সবথেকে বড় জিনিস যে স্টেক হোল্ডার যারা আছে, এনবিআর এর উচিত ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এবং আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে আমাদের কস্টিং কত পড়ে, ন্যায্য ওর স্বাভাবিক একটা প্রফিট দিয়ে প্রাইস ফিক্সেশন করে দিতে পারে। দিস ইজ দ্য নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোয়ালিটি আর সব কিছু মিলে ঠিক রাখে। এতে আমি যে কথা বলবো যে সাপ্লাই চেইনটা ঠিক মতো রেখে, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে, যেমন ট্রাকের ভাড়া আছে। এখন আল্লাহর রহমতে যেহেতু স্বাভাবিক হয়ে আসছে কোভিডে, আমার কাছে যেটা মনে হয় এটাই একমাত্র ওয়ে, অন্য কিছু সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু ডিউটিটা যদি কমায় দিয়ে দেয়, যখন আবার ডিউটি বাড়াই দিতে পারে, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে দামটা, র মেটেরিয়ালসের দামটা কমে যাবে, তাহলে গিয়ে এই সেক্টরটা হেলদি থাকবে। কারণ বাংলাদেশের জিডিপি গ্রোথ
এর মধ্যে আল্লাহর রহমতে 5.3% সারা পৃথিবীতে কেউ আমাদের সঙ্গে পারেনি। আমরা এই প্রাইভেট সেক্টরের উদ্যোক্তারাই কিন্তু বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছি সরকারের সহযোগিতায়, নীতি সহায়তায়। আমি শুধু সরকারের কাছে অনুরোধ করব যে এমন একটা ডিউটি করেন যেখানে ভোক্তা বাঁচে, ম্যানুফ্যাকচারিং সেক্টর বাঁচে, এবং এই কর্মচারী যারা আমাদের সেক্টরে লক্ষ লক্ষ কাজ করছে তারা যেন তাদের চাকরি করে। আপনাকে ধন্যবাদ গোলাম মোস্তফা। স্থপতি মুবাশশির হোসেন, আপনি আমার ফ্ল্যাটের 1400 স্কোয়ার ফিটের প্রতি ইঞ্চি মেপে মেপে যাতে আমার কাজে লাগে সেই কাজ করেন আপনি একজন স্থপতি হিসেবে। আপনি বলেন এই কনস্ট্রাকশন খাতের কোন কোন ইঞ্চিতে কি করলে আমাদের জন্য সুবিধা হবে, সরকারের জন্য সুবিধা হবে। সরকার অনেক আয়কর পায়, অনেক ভ্যাট পায়, একই সঙ্গে মানুষও অনেক উপকৃত হয়। আপনি যদি একটু পরামর্শ করেন 2 মিনিট। আপনি খুব সুন্দর কথা বলেছেন। ইভেন আমরা যে ফ্ল্যাটগুলি বিক্রি করি সেই বিক্রির উপরেও কিন্তু আমরা সরকারকে আলাদা ট্যাক্স দেই। আমরা ট্যাক্স দেই, যারা কেনেন তারা ট্যাক্স দেন। এবং বাংলাদেশে ফ্ল্যাট রেজিস্ট্রি করা পৃথিবীর ভিতরে সবচেয়ে কস্টলি, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে একজন মানুষকে অর্থ দিতে হচ্ছে। এই কোভিডকালীন অবস্থায় যদি আমরা এই বিক্রয়টাকে বৃদ্ধি করতে পারি, লেবারদেরকে ইনসেন্টিভ দিতে পারি, তাহলে সরকার কিন্তু ট্যাক্স থেকে বঞ্চিত হবেন না। ট্যাক্সটা অনেকের কাছ থেকে কালেক্ট করতে হবে, এইটুকুই একটি জিনিস, কিন্তু ট্যাক্স কমবে না। তাতে হবে কি, আপনার সামগ্রিকভাবে আমরা আপনার 1400 স্কোয়ার ফিট আপনি 2 বছর আগে যে দামে কিনেছিলেন সেই দামে আমি আপনাকে দিতে পারবো। আপনাকে আমি বলতে পারবো যে আপনার ফ্ল্যাটের দাম একটুও বাড়বে না, আপনাকে আমি ফ্ল্যাটটা দিতে পারবো। যদি সিমেন্ট, রড এবং অন্যান্য র মেটেরিয়াল যদি কমে, দাম কমানোর সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স 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 2 বছর 3 বছরের জন্য আমি কমাতে পারি, যেখানে সারা বিশ্বে সাবসিডি করা হয়েছে। আমরা তো সাবসিডি চাচ্ছি না। ট্যাক্সটিকে কমিয়ে যদি জনগণের আওতার ভিতরে সবকিছু নিয়ে আসা সম্ভব হয়, তাহলে জনগণকে আমরা স্বল্প মূল্যে অ্যাপার্টমেন্ট দিতে পারবো, যেটা আগে কমিটমেন্ট করা আছে। এবং একই সাথে যারা ফ্ল্যাট বুক করেছিলেন তারা নেওয়ার জন্য আগ্রহান্বিত হবেন। এবং যারা এই কাজের সাথে অসংখ্য লেবার, বিভিন্ন ক্ষেত্রের লেবার এই কাজের সাথে জড়িত, তারা কিন্তু আবার পুনর্জাগরিত হয়ে এই ডেভেলপমেন্টের সাথে জড়িত হতে পারবে। সরকারকে আগামী 3 বছর 4 বছরের জন্য এই কাজটি করতে হবে। যদি এটা করা সম্ভব হয়, এবং এটা সম্ভব সম্পূর্ণ বিচার বিবেচনার মাধ্যমে যদি এই কাজটি করা হয়। ধন্যবাদ মুবাশশির হোসেন। আমি মির নাসিরকে শেষ করতে বলবো, কিন্তু দুইজনের কথা অনুযায়ী যদি আপনি যে অগ্রিম আয়কর দেন শতকরা 5 ভাগ এবং শতকরা 7 ভাগ কন্ট্রাক্ট হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে ট্যাক্স কমানোর আন্দোলন করে সফল হই, তাহলে সরকারের আয় কমে গেলে আপনি অল্প কিছু হলেও কাজ হারাবেন, অত বেশি উন্নয়ন কাজ করবে না, আপনার আবার ক্ষতি হবে। এই চক্রের মধ্যে থেকে বেরিয়ে আসার উপায় কি? আসলে ট্যাক্স রেজিমটা আমাদের দেশে ফল্টি। কারণ হচ্ছিল যে আপনি 3,30,000 কোটি টাকা বাজেটে ধরছেন যে রেভিনিউ আর্নিং করবেন এনবিআর এর থ্রুতে, কিন্তু এনবিআর ইনফ্রাস্ট্রাকচারটা কি? তারা তো করের জাল বৃদ্ধি করতে পারছে। দেশে যেখানে পার ক্যাপিটাল ইনকাম $2,227, সেই দেশে কি করে 40 লক্ষ তিনধারী লোক, যার মধ্যে অর্ধেকের কম ট্যাক্স রিটার্ন সাবমিট করে? এটি কি ধরনের ব্যবস্থাপনা আমি বুঝি। প্রচুর কোটি কোটি লোক এখন কর সক্ষম, দেওয়ার সক্ষম, তাদের আমরা করের জালে আনতে পারছি। যাদের এনেছি তাদের উপরে আমরা চাপ সৃষ্টি করছি, এবং এটা একটা অশুভ পরিস্থিতি চলে গেছে। আপনি একটা ট্যাক্সের আওতায়, মানে আপনাকে কেন ওই অফিসার যিনি কালেক্ট করেন, ওনার কথা হচ্ছে যে আমাকে তো এত টাকা টার্গেট দিয়ে দিন, আমি কোথা থেকে যার কাছে পাবে তার কাছে ধরবে। হ্যাঁ, তা আপনাকে ধরবো। এবং সেখানে তারাও একটা অ্যাডভান্টেজেস পেয়েছে, সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ পেয়েছে আমরা থাকি। তো এই কালচারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবে, যতক্ষণ পর্যন্ত সবাই ট্যাক্স যারা দিতে পারে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে, তাহলে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও আজকে 9-এর নিচে কেন? হ্যাঁ, সেটা অনেক বাড়াতে হবে। কারণ এইটা আপনি সরকার এখানে বলেন যে মেগা প্রজেক্ট না হয়েছে, সেখানে ট্যাক্সের ছাড় দেওয়া হচ্ছে। ধন্যবাদ মির নাসির। আমরা নভেম্বর মাসের কাছাকাছি আছি, আমাদের ট্যাক্স নিয়ে এখন আলোচনা করতে হবে, কারণ 30শে নভেম্বরের মধ্যে সবাইকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। নিশ্চয়ই সেই আলোচনার মধ্যে আপনিও থাকবেন। আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি, আগামীতে আবার দেখা হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অর্থ বাণিজ্যের এই আলোচনা, সাপ্তাহিক আলোচনা অর্থনীতি সংলাপ থেকে আমাদের সঙ্গে থাকুন, ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।